হ্যালো স্টুডেন্টস অফ ক্লাস 11 স্থিতিবিজ্ঞান অধ্যায় এটি হচ্ছে দশম ভিডিও। আমরা চ্যাপ্টারের একদম শেষ প্রান্তে চলে এসেছি। এই ভিডিওতে এই চ্যাপ্টারের থিওরি শেষ হবে এবং পরের ভিডিওতে আমরা ইম্পর্টেন্ট ফর্মুলা নিয়ে আলোচনা করব। তো যেখানে আলোচনা শেষ করেছিলাম নবম ভিডিওতে, সেখান থেকে শুরু করছি। আমরা দেখেছিলাম যে সাম্য অবস্থা অভিকর্ষের অধীনে তিন রকমের হয়ে থাকে, যেটা তোমরা পেজ নাম্বার 353 দেখেছিলে। তো সেইখানে তোমরা মনে করে দেখো, তিন রকমের যে সাম্য অবস্থা ছিল, একটা ছিল সুস্থির সাম্য অবস্থা, আরেকটা ছিল অস্থির সাম্য অবস্থা, আর লাস্ট ছিল নিরপেক্ষ সাম্য অবস্থা। তো আগের ভিডিওতে আমরা সুস্থির সাম্য অবস্থা যে বিভিন্ন কেস কিংবা এক্সাম্পল সহ আমরা আলোচনা করেছি। তো এই ভিডিওতে আমরা আলোচনা শুরু করব অস্থির সাম্য অবস্থা থেকে, এবং এই অস্থির সাম্য অবস্থা কিভাবে আমরা কোন ডায়াগ্রাম দিয়ে আলোচনা করতে পারবো সেইটা নিয়ে শুরু করব। তো তোমরা 354 পেজে সবাই 1.51 যে ডায়াগ্রাম রয়েছে বাম দিকে, সেখানে দেখবে সেই ডায়াগ্রামে কোণ নিয়ে যে ডায়াগ্রামটা রয়েছে সেইটা আমরা এক্সপ্লেন করব। তো তোমরা লক্ষ্য করে দেখবে এইরকম একটা ডায়াগ্রাম রয়েছে। বুঝতে পারছো এই বিন্দুকে যদি আমি এ বলি আর এর যদি ভার কেন্দ্র জি হয়, তাহলে দেখো ভার কেন্দ্রের যে উলম্ব রেখা তোমরা ডায়াগ্রামে দেখতে পারো, ভার কেন্দ্রের যে উলম্ব রেখাটা তোমরা স্কেল নিয়ে আনবে, আর এই প্রতিক্রিয়া যে বলটা মানে এই বিন্দু সাপেক্ষে যে প্রতিক্রিয়া বল, যেটার নাম আমি আর দিচ্ছি, তারা বইটাও দেখবে এই দুটো একই ক্রিয়া রেখা বরাবর রয়েছে। বইতে দেখবে এরকম ডট ডট করে আঁকা রয়েছে, তাহলে একই ক্রিয়া রেখা বরাবর রয়েছে জি এবং আর। এই একই ক্রিয়া রেখা বরাবর থাকার জন্য এটা কিন্তু এইভাবে দাঁড় করানো সম্ভব না, আমরা জানি। একে যদি আমরা একটু কাত করিয়ে দিই, ঠিক আছে, এর কিন্তু এই প্রাথমিক অবস্থায় টিকে থাকতে পারবে না। এটা কিন্তু অস্থির সাম্য অবস্থা। এই অস্থির সাম্য অবস্থা থেকে ধরো এটা এভাবে আছে, এটা যদি একটু কাত করিয়ে দিই, অর্থাৎ এরকম যদি করে দেওয়া হয়, তাহলে একটু দেখো এই ক্ষেত্রে যে জিটা সেটা এরকম হয়ে যাচ্ছে, আর যে এ বিন্দু রয়েছে এর যে প্রতিক্রিয়াটা থাকছে সেটা দেখবে তোমার সেকেন্ড ডায়াগ্রাম, যেটা হচ্ছে 1.51 এ যে সেকেন্ড ডায়াগ্রামটা যেটা রয়েছে, সেই ক্ষেত্রে দেখবে সেই প্রতিক্রিয়াটা এরকম হয়ে গেছে। দেখো দুটো একই ক্রিয়া রেখা নয়, কিন্তু এদের ক্রিয়া রেখা কিন্তু একই নয়, দুটো আলাদা হয়ে গেছে। তার মানে এইভাবে সে একটা সাম্য অবস্থা কিন্তু অর্জন করে নেবে, সে পড়ে যাওয়ার পরও কিন্তু রয়ে যাবে, কিন্তু প্রাথমিক অবস্থানটা অস্থির সাম্য অবস্থা। তো মনে করে দেখো 353 পেজে যখন অস্থির সাম্য অবস্থার সংজ্ঞা বলা হয়েছিল, তখন বলা ছিল কোন বস্তুকে তার সাম্য অবস্থা থেকে সামান্য বিচ্যুত করে ছেড়ে দিলে সে বিচ্যুত অবস্থায় থাকতে পারবে না। তাহলে এটা যদি একটা সাম্য অবস্থা ধরি, তাহলে সামান্য কাত করিয়ে দিই কিংবা এদিকে, সেই কিন্তু সেই অবস্থায় থাকতে পারে না, সেই কিন্তু সেখান থেকে বিচ্যুত হয়ে যায়। সেই যে বিচ্যুত হয়ে যাচ্ছে, এই বিচ্যুত হওয়ার জন্য তার প্রাথমিক অবস্থানকে কিংবা প্রাথমিক সাম্য অবস্থাকে আমরা বলি অস্থির সাম্য অবস্থা। আর এই জন্য দেখবে 353 পেজে সংজ্ঞাতেও এই জিনিসটাই কিন্তু বলা ছিল। মনে করে দেখো আমি তোমাদের টেবিলের উপরে একটা পেন কিংবা পেন্সিল নিয়ে উদাহরণ দিয়েছিলাম 9 ভিডিওতে, তো তোমরা সেটা একটু লক্ষ্য করবে। এই যে অস্থির সাম্য অবস্থা নিয়ে একটা কথা বলে রাখি, তোমরা বইতে দেখবে এইরকম ডট ডট যে চিহ্ন রয়েছে, আর দ্বিতীয় ক্ষেত্রেও দেখবে রয়েছে। কেন না, দেখো এই ক্ষেত্রে একই উলম্ব রেখা ছিল, এটা সোজা করে রাখবে তোমরা। এই আর এবং জি দেখো পরস্পর বিপরীত আছে এবং সমান্তরাল আছে। দেখো এরা দুজন কি সৃষ্টি করবে না, টপ কিংবা দ্বন্দ্বের সৃষ্টি করবে। এর ফলে সে এইরকম অবস্থায় থাকতে পারবে না, সে কি হবে, এভাবে নিচের দিকে পড়ে যাবে, পড়ে গিয়ে সে কিন্তু আবার একটা সাম্য অবস্থা অর্জন করে ফেলবে। একে আমরা বলি অস্থির সাম্য অবস্থা। তো এটা তোমাদের বইতেও রয়েছে, তোমরা একটু মাথায় রাখবে, কাজে লাগবে। নেক্সট হচ্ছে নিরপেক্ষ কিংবা উদাসীন সাম্য অবস্থা। আমরা লক্ষ্য করেছি থিওরি পড়ার সময় 353 পেজে
এই নিরপেক্ষ বা উদাসীন সাম্য অবস্থাতে কি হয়েছিল না, বস্তুকে যেভাবেই রাখি না কেন সে তার সাম্য অবস্থা থেকে কিন্তু বিচ্যুত হয় না। একটা ফুটবল মাটিতে রাখা আছে, আমরা তাকে রোটেট করে দিলাম, একটু ঘুরিয়ে রেখে দিলাম, মাথার দিকটা নিচে করে দিলাম, নিচের দিকটা উপরে করে দিলাম, তখনও কিন্তু বস্তু যেরকম ছিল সেই সাম্য অবস্থায় থাকবে। অর্থাৎ বস্তুর ওজনের যে উলম্ব রেখা সেটা যেভাবে যাচ্ছিল, যদি প্রতিক্রিয়া বলের সাপেক্ষেও বলি, এই জি এবং আর, জি মানে বুঝতে পারছো ডাব্লিউ যে বরাবর ক্রিয়া করছে সেটা কিন্তু একই বরাবরই থাকবে। এর জন্য আমরা 1.51 যে রয়েছে চিত্র নাম্বার, সেইখানে গোলকের যে ছবিটা রয়েছে সেটা আমরা একটু এক্সপ্লেন করে নিই। ধরো একটা গোলক রয়েছে এরকম, এই বিন্দুটা হচ্ছে এ, এবার এটাকে গোলক ঘুরিয়ে দিলাম, এইবারে এইভাবে রাখলাম, বি বরাবর রাখলাম। তাহলে প্রথমে হয় বিটা উপরে ছিল, এখন বিটাকে নিচে করে এটাকে উপরে করলাম, তাহলে কি হবে, এইটা যদি তার কেন্দ্র হয়, এখানে যদি কেন্দ্র হয়, তাহলে বুঝতেই পারছো তার এই বরাবর ক্রিয়া করছে, মানে জি যদি এটা হয়, তাহলে এই ক্ষেত্রে কিন্তু জি বিন্দুটা এটাই, কিন্তু এই বরাবর ক্রিয়া করছে বলে আমি জি লিখেছি, কিন্তু বিন্দু জি এটা নয়, কিন্তু তোমরা বোঝার জন্য ডাব্লিউ লিখতে পারো। তাহলে এই বরাবর ডাব্লিউ ক্রিয়া করছে আর প্রতিক্রিয়া বল এই বরাবর ক্রিয়া করছে। যখন তাকে ঘুরিয়ে এইভাবে রাখছি, এটা জি যদি হয়, তাহলে ডাব্লিউ এই বরাবর ক্রিয়া করছে এবং আর উপরের দিকে এই বরাবর ক্রিয়া করছে। তোমরা লক্ষ্য করে দেখো এই দুই ক্ষেত্রে আমরা এই যে জি এবং আর যেটা রয়েছে, এই দুই ক্ষেত্রে যেটা পাচ্ছি আমরা কি না, একই রকম থাকছে। বিচ্যুত করলেও কিন্তু সাম্য অবস্থানের কোন রূপ পরিবর্তন কিন্তু হচ্ছে না। এইটাই দেখো তোমরা বইতেও পেয়ে যাবে। এই জন্য একে বলা হয় নিরপেক্ষ সাম্য অবস্থান, মানে একে নিজের একটা সাম্য অবস্থা থেকে বিচ্যুত ঘটালেও তার সাম্য অবস্থা কিন্তু বিঘ্নিত হয় না। এই জন্য দেখবে তোমরা বইতেও লেখা পাবে এর সব অবস্থানই হচ্ছে বস্তু সাম্য অবস্থান। তার মানে কি হচ্ছে, গোলক কিংবা এই কোণের ক্ষেত্রে যেটা আমরা দেখলাম, এই জি এবং এই আর, তার যে পাদভূমি থাকছে সেই পাদভূমি হয়তো বিস্তৃতি খুবই কম। আমরা কি বলেছিলাম, পাদভূমির বিস্তৃতি বেশি হলে বস্তুর সাম্য অবস্থা বেশি ভালো হয়, তাই তো? তাহলে বেশি সুস্থির সাম্য অবস্থা থাকতে গেলে পাদভূমির বিস্তৃতি বেশি দরকার। তো এই ক্ষেত্রে দেখো পাদভূমির বিস্তৃতি কম, এই ক্ষেত্রে একই থাকছে, দুই ক্ষেত্রে কম হওয়া সত্ত্বেও এই ডাব্লিউ মানে জি বুঝে বরাবর ক্রিয়া করছে, যদি আমি এটা বলি, ডাব্লিউ এবং আর একই উলম্ব ক্রিয়া রেখা বরাবর ক্রিয়া করছে, কিংবা একই উলম্ব রেখা বরাবর ক্রিয়া করছে। আর এই ক্ষেত্রে দেখো যেভাবেই তাকে বিচ্যুত করি না কেন, আমরা একটা ফুটবল নিয়ে যদি তোমরা ভেবে দেখো, কিংবা একটা গোলক নিয়ে, কি হচ্ছে না, জি মানে এই যে ডাব্লিউ এবং আর একই উলম্ব ক্রিয়া রেখা বরাবর ক্রিয়া করছে, আর এদের যে পাদভূমির যে বিস্তৃতি তার কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না, আগেও যেরকম ছিল এখনো সেরকমই থাকছে। এই জন্য একে নিরপেক্ষ কিংবা উদাসীন সাম্য অবস্থা বলা হয়। এই ক্ষেত্রে কয়েকটা উদাহরণ রয়েছে 354 পেজে ডান দিকে উপরের দিকে, একটু বলে দিই। পাদভূমির ক্ষেত্রফল যত বেশি হয় তত সাম্য অবস্থা সুস্থির হয়। এটা আমরা আগেও 9 ভিডিওতে আলোচনা করেছি। যে কোনো বস্তুর ক্ষেত্রে, যে আমি দাঁড়িয়ে আছি, আমার ক্ষেত্রে এই পাদভূমির বিস্তৃতি নিচে, তোমরা নিজে দাঁড়িয়ে থেকে বিচার করো, কম, কিন্তু শুয়ে থাকার সময় পাদভূমির বিস্তৃতি অনেক বেশি। আমি আগের ভিডিওতে আলোচনা করেছি আর বলছি না। সেই ক্ষেত্রে কিছুটা হেলে পড়লেও তার ওজনের ক্রিয়া রেখা অর্থাৎ ভার কেন্দ্রগামী উলম্ব রেখা পাদভূমিকে ছেদ করতে পারে। অর্থাৎ আমরা যদি একটু হেলে পড়ি কোনো দিকে, বাম দিক কিংবা ডান দিকে, তারপরেও আমাদের যে টোটাল বডির যে ওজনটা, কিংবা কোনো বস্তু নিয়ে যদি ভাবি, যদি একটা বস্তু নিয়েও ভাবি, তার যে পাদভূমির যে বিস্তৃতি আছে, যে এলাকা রয়েছে তার ভেতর দিয়ে যায়। যেরকম ধরো একটা চেয়ার আছে, চেয়ারকে একটু কাত করে দিলাম, তাহলে ওজনের যে উলম্ব রেখাটা জি বরাবর, সেটা কিন্তু পাদভূমির যে 4টা পা রয়েছে সেটাকে যদি আমি একটা জয়েন করি, একটা বর্গক্ষেত্র যদি আয়তক্ষেত্র ভাবি, চতুর্ভুজ ভাবি, তার ভেতর দিয়ে কিন্তু যায়। যেরকম বাস টার্ন নিচ্ছে বাম দিক ডান দিক, কিংবা একটা বাস যাচ্ছে, হয়তো বাম দিকে একটু হেলে পড়েছে কিংবা ডান দিকে একটু হেলে পড়েছে, তখনও কিন্তু তার ওজনের যে ক্রিয়া রেখা, যে উলম্ব রেখাটা, সেটা কিন্তু বাসের যে টায়ার গুলো রয়েছে সেই যে এরিয়াটা দখল করছে, মানে তার যে পাদভূমির বিস্তৃতি তার মধ্য দিয়েই কিন্তু যায়। এই জন্য বাস কিন্তু উল্টে পড়ে না।
একইভাবে ধরো তোমরা এক বালতি জল ভর্তি করে সেটাকে নিয়ে হাঁটছো শুধু একদিকে, দুদিকে নিয়ে হাঁটলে তো ব্যালেন্স হয়ে যায়, কিন্তু একদিকে হাঁটছো, তাহলে দেখবে যখন আমরা ডান হাতে নিয়ে বালতিটা নিয়ে এরকম হাঁটছি আমরা একটু বাম দিকে হেলে পড়ি, তাতে আমাদের হেঁটে যেতে সুবিধা হয়। কেন এটা হেলে পড়ার কারণ হচ্ছে যখন এইদিকে নিচ্ছি তো আমরা এদিকটা ঝুঁকে যাচ্ছি, তো এদিকে যখন আমরা হেলে পড়ি তখন কি হচ্ছে, টোটাল যে ওজন যে ডাব্লিউ মানে এইটা, এই যে ক্রিয়ারেখা, এই যে ডাব্লিউ তার আমাদের যে ভার কেন্দ্র বালতি সহ আমাদের, সেটা কি হয় না আমাদের দু পা যেটা নিয়ে আমরা হেঁটে হেঁটে যাবো এরকম যদি আমি ইমাজিন করি, তো এই এরিয়ার মধ্যে রাখতে হবে। তাহলে আমাদের হেলে পড়লে কি হবে, যে ভার কেন্দ্রটা ওই দিকে চলে গেছিল সেটা আবার আমাদের দু পায়ে যে পাদভূমি রয়েছে ছোট্ট এরিয়া, সেই এরিয়ার মধ্য দিয়ে সেই পাদভূমির মধ্য দিয়ে যেতে পারে। এই জন্য আমরা বাম দিকে হেলে পড়ি। এরকম আরো কিছু উদাহরণ এখানে তোমাদের রয়েছে, যেরকম আমাদের ধরো যাদের চার পা যুক্ত প্রাণী, সাপোজ গরু ছাগল কুকুরের কথা ভাবো, তাদের শিশু কিংবা তাদের যে বাচ্চাগুলোর ক্ষেত্রে কি হয়, তাদের কিন্তু চলা কিংবা ছোটা শেখাতে হয় না। তাহলে এই চতুষ্পদ প্রাণীগুলোর ক্ষেত্রে তারা কিন্তু পারে, কিন্তু মানুষের মতো দ্বিপদ প্রাণীগুলো তাদের কিন্তু এই হাঁটতে চলতে ছোট থেকে কিন্তু ভালো মতো অভ্যেস কিংবা শিখতে হয়, সেটা ইনবর্ন হয় না। কারণ চার পা যুক্ত প্রাণীর ক্ষেত্রে কি হচ্ছে, পাদভূমির বিস্তৃতি অনেক বেশি, তাই তাদের ব্যালেন্স অনেকটাই সুস্থির সাম্যাবস্থা, তাদের নতুন করে শিখতে হয় না। সাইকেলকে স্ট্যান্ড দিয়ে দাঁড় করাতে হয়, সাইকেল এমনি দাঁড়ায় না, কিন্তু একটা ট্রলি কিংবা রিক্সা সে কিন্তু সহজেই দাঁড়িয়ে থাকতে পারে। পাদভূমির বিস্তৃতি অনেক বেশি, আমরা দাঁড়িয়ে আছি, শুয়ে থাকলে আমাদের পাদভূমির বিস্তৃতি অনেক বেশি, সেটা কিন্তু আমাদের সুস্থির সাম্যাবস্থা। এইটা কিন্তু এই সাম্যাবস্থা থেকে শুয়ে থাকার সাম্যাবস্থা অনেক বেশি, তাই দাঁড়িয়ে থাকা অবস্থায় যত সহজে তোমাদেরকে কি ফেলতে পারবে, কি ঠেলে দিতে পারবে, শুয়ে থাকা অবস্থায় কিন্তু সেটা সম্ভব হচ্ছে না। তাহলে এখান থেকে বুঝতেই পারছো সাম্য অবস্থার সঙ্গে পাদভূমির বিস্তৃতি যথেষ্ট এবং গভীর সম্পর্ক রয়েছে। তোমরা 354 পেজে এটা তো পাবেই, তার নিচে দেখবে একটা রয়েছে, যেরকম এখানে আমরা দেখছিলাম ভার কেন্দ্রের অবস্থান দেখছিলাম, একইভাবে এখানে দেখবে 354 পেজের নিচের দিকে ভার কেন্দ্রের অবস্থান নিয়ে আলোচনা হয়েছে। এবার প্রশ্ন হচ্ছে ভার কেন্দ্রের অবস্থান নিয়ে কি বলতে চাইছে না, এইখানে তো অনেক কিছু বলা রয়েছে ডায়াগ্রাম দিয়ে। তোমাদের আমি বলবো 354 পেজে মোট যে 10টা ডায়াগ্রাম রয়েছে বাম দিকে, যে ডায়াগ্রাম রয়েছে 354 পেজে, সেই ডায়াগ্রামের সঙ্গে মিলিয়ে মিলিয়ে এক এক করে লাইন লেখা রয়েছে, তোমরা অবশ্যই পড়বে। আমি তোমাদের মূল জিনিসটা বলি, যে কোনো বস্তুর ক্ষেত্রে তার ভার কেন্দ্রের অবস্থান কেমন হবে যাতে করে তার সাম্য অবস্থা সুস্থির হবে। আমি একটা সিম্পল এক্সাম্পল বলি, যে কোনো বস্তুর ভার কেন্দ্র যত নিচের দিকে হবে সে তত ভালো সাম্য অবস্থায় আছে। আমি একটা সিম্পল এক্সাম্পল দিই, ধরো এই কাঠের তৈরি একটা ব্লক, আমি এই ব্লকটাকে এইভাবে রেখেছি, মানে দৈর্ঘ্য বরাবর, আর আরেকজন এইভাবে রেখেছে। দেখো দুই ক্ষেত্রেই ব্লকটা দাঁড়িয়ে আছে, কিন্তু এই ক্ষেত্রে দেখো জি অনেকটা নিচুতে আছে, আর এই ক্ষেত্রে দেখো জিটা কিন্তু তুলনামূলকভাবে উঁচুতে আছে। আমি বলছি না যে এটা সাম্য অবস্থা না, এটাও সাম্য অবস্থা, এটাও সাম্য অবস্থা, দুটোই সুস্থির সাম্য অবস্থা, কিন্তু এইটা একটু বেটার। কেন? এই ক্ষেত্রে পাদভূমির বিস্তৃতি বেশি, এই ক্ষেত্রে একে উল্টাতে কিংবা ফেলতে বেশি বল প্রয়োগ করতে হবে কিংবা কষ্ট বেশি করতে হবে, এই ক্ষেত্রে সেই তুলনায় কম হবে। তোমরা বইতে 1.51 এ প্রথম ডায়াগ্রাম এবং ডি এর ডায়াগ্রাম মানে এ এবং ডি, স্মল এ এবং স্মল ডি ডায়াগ্রামে দেখতে পাবে। তাহলে জিস্ট আমি এটাই বলবো যে যখন কাউকে বিচ্যুত করা হচ্ছে, ভার কেন্দ্রের অবস্থান যে কোনো বস্তুর যত নিচের দিকে কিংবা নিম্ন দিকে হবে তত ভালো হবে। কি ভালো হবে? তার সাম্য অবস্থা। তার মনে রাখবে, বস্তুর ভার কেন্দ্র যত নিচের দিকে হবে তার সাম্য অবস্থা তত ভালো কিংবা তত সুস্থির। এটা মনে রাখলেই তোমাদের কিন্তু হবে। কিন্তু বস্তুকে আমরা অস্থিরের ক্ষেত্রে দেখেছি, তাকে সামান্য বিচ্যুত করে দিলে সে নতুন একটা অবস্থানে সাম্য অবস্থা অর্জন করছে। তো সেক্ষেত্রে নিশ্চিত তার জি এর মানটা কিংবা জি এর মান আমি বলতে চাইলে জি এর যে অবস্থানের কথাটা বলছি সেইটা তাহলে যেরকম ছিল তার থেকে পরিবর্তন হয়েছে। যেরকম দেখবে তোমরা 355 পেজে
যে যে অবস্থায় ছিল তার থেকে তাকে যখনই মানে এই জায়গায় দেখলাম আমরা সে জি এখানে যেরকম সে কিন্তু প্রাথমিক অবস্থায় ফিরে যেতে পারছে না। ওই যে দেখবে তোমাদের বইতে পরিষ্কার লেখা রয়েছে যে বিচ্যুত অবস্থায় ভার কেন্দ্র কিছুটা নেমে এসছে, মানে এই যে ছিল এখানে আমি যদি একই মাপে আঁকি তাহলে এই অবস্থানটা কি হবে, এখানে যেরকম ছিল এখান থেকে একটু নেমে আসবে, কারণ এরকম যদি হয় তা স্বাভাবিক একটু নেমে আসছে, সেই জন্য সে আবার পুনরায় তার আগের অবস্থায় ফিরে যাচ্ছে না। তার মানে বস্তুর মধ্যেও সবসময় চেষ্টা এরকমই থাকে সে ভার কেন্দ্র কিভাবে নিচের দিকে করবে, তো সেই ব্যবস্থাটা করে দিলেই সে সাম্য অবস্থা অর্জন সহজে করতে পারবে। তো এইটা তোমাদের 355 পেজের উপরের দিকে রয়েছে, এটা পড়বে। আমি যতগুলো বাস্তব উদাহরণ তোমাদের বইতে রয়েছে সেইটা নিয়ে আলোচনা করি। সবচেয়ে প্রথমে তোমরা দেখবে মানুষের ক্ষেত্রে বলা রয়েছে, যেটা আমি তোমাদের অনেকবার উদাহরণ দিলাম, যে দু পা ছড়িয়ে দাঁড়ালে আমরা কি হয় না কার্যকর যে ক্ষেত্রফল সেটা কিন্তু বেড়ে যায়। তো এটাকে বলা হচ্ছে কোন লোক মাটিতে অপেক্ষাকৃত সুস্থিরভাবে দাঁড়াতে পারে, মানে যত ক্ষেত্রফল বাড়ানো হচ্ছে, শুয়ে থাকার সময় সেই ক্ষেত্রফল সবচেয়ে বেশি হয়ে যাচ্ছে। কিন্তু বেশি হওয়ার সাথে এখন যদি আমাদের শরীরে যদি আমি দাঁড়িয়ে আছি, আমার যদি ভার কেন্দ্র, যদি আমি ভার কেন্দ্র নিয়েও বলি, কারণ জি তো খুব একটা পরিবর্তন হবে না এই হাইটে, ভার কেন্দ্র যদি এখানে হয় তাহলে যখন আমি শুয়ে পড়বো তখন ভার কেন্দ্র অনেক নিচের দিকে চলে যাচ্ছে, কেন এরকম একজন দাঁড়িয়ে আছে সে এখন হয়ে গেছে, ভার কেন্দ্র অনেক নিচে চলে গেল, আগে হয়তো এখানে ছিল। সেই জন্য শুয়ে থাকা অবস্থা আমাদের কিন্তু বেশি বেটার ইকুইলিব্রিয়াম কিংবা বেশি ভালো সাম্য অবস্থা কিংবা বেশি ভালো সুস্থির সাম্য অবস্থা, তো এটা মাথায় রাখবে। দ্বিতীয় হচ্ছে বই বাক্স ইত্যাদিকে মেজে রাখার সময়, ধরো একটা বই রাখবো, বইটা হয়তো আমি বই নিয়ে তোমাদের এক্সাম্পলটা দিচ্ছি। সাপোজ এটা একটা বই তুমি রাখতে চাইছো মেঝেতে, আমরা কিন্তু এইভাবে রাখি, আমরা এইভাবে মেঝেতে রাখলেও কিন্তু সে পড়ে যায়। কেন, এখানে দেখো তার ভার কেন্দ্র যদি এখানে হয় অনেক উঁচুতে, যখন এইভাবে রাখছি তার ভার কেন্দ্র কিন্তু এখানে, মানে মাঝখান থেকে বলছি আর কি, তাহলে কত কম হাইটে আছে। তাহলে ভার কেন্দ্র যত নিচের দিকে থাকবে তত কিন্তু ভালো কিংবা তত সাম্য অবস্থা সুস্থির হবে। 3 নম্বর পয়েন্টে, যাত্রীবাহী বাসের তুলনায় একটি ভারী মাল বোঝাই লরির ভার কেন্দ্র অপেক্ষাকৃত উপরে থাকে, তাই কোনো কারণে খানিকটা কাত হলেই লরির ওজনের ক্রিয়ারেখা পদভূমির বাইরে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা সৃষ্টি হয়। তোমরা দেখবে একটা বাসের যেটা আমরা উঠি তার যে হাইটটা দেখবে, এখান থেকে আমরা উঠি দাঁড়াই বসি, আর ট্রাকের ক্ষেত্রে ভার কেন্দ্র উপরের দিকে থাকে একটু। এইবার দূর পাল্লার ট্রাকের গুলো থেকে আমরা প্রায় দেখি যে, কারণ বাসের ক্ষেত্রে থেকে ট্রাকে কিছু মাল ভর্তি করে বোঝাই করে নিয়ে যাওয়া হয়, হাইওয়েতে দেখবে অনেক সময় ট্রাক গুলো উল্টে পড়ে আছে, কারণ ভার কেন্দ্র উপরের দিকে থাকে, ওই জন্য তার সাম্য অবস্থা বাসের তুলনায় কিন্তু একটু কম, মানে একটু খারাপ। ওই জন্য দেখবে এখানে লেখাও রয়েছে, পড়বে 3rd পয়েন্টে 355 পেজে, যেহেতু যখনই ট্রাক কাত হবে তখনই তার ওজনের যে ক্রিয়ারেখা, তার ওজনের যদি ক্রিয়ারেখা আমি এরকম ধরি, তাহলে ক্রিয়ারেখা যেটা ছিল সেটা পদভূমির মধ্যে আগে ছিল, যখনই কাত হচ্ছে, যখনই সেটা পদভূমির বাইরে চলে যাচ্ছে, তখন কিন্তু সে আর সাম্য অবস্থা বজায় রাখতে পারছে না। এমনি ঠিকই থাকবে, যখন কাত হবে, খুব একটা কাটিং কাটবে, যখন খুব ভারী অবস্থায়, তখন কিন্তু এই বিপদটা ঘটতে পারে, যেটা বাসের ক্ষেত্রে সম্ভাবনা একটু কম, কারণ বাসের ক্ষেত্রে ভার কেন্দ্র ট্রাকের তুলনায় একটু নিচে থাকে। 4th পয়েন্ট, দোতলা বাস, যেটা ডাবল ডেকার বাসগুলো, দেখবে আগে নিচেটা ফিল আপ করতে হয়, তারপরে উপরটা ফিল আপ করা হয়, আবার উপরে কাউকে দাঁড়াতে দেওয়া হয় না, কেন, যাতে করে ভার কেন্দ্রটা নিচের দিকে থাকে, নাহলে বাস কিন্তু উল্টে যাওয়ার ভয় থাকবে। তো এটা হচ্ছে 4th। 5th এক্সাম্পলটা খুব ইন্টারেস্টিং, তোমরা নিশ্চয়ই ছোটবেলায় কিংবা এখনো দেখেছো, অনেকগুলো খেলনা কিংবা পুতুল পাওয়া যায়, ল্যাক্টোমিটার, হাইড্রোমিটার এই জাতীয়, তোমরা যাই করে দাও না, যতই খেলো সে আবার দেখবে দাঁড়িয়ে যাবে, এরকম করে দাও সে আবার এরকম দাঁড়িয়ে যাবে, তোমরা নিশ্চয়ই ছোটবেলায় দেখেছো, এখনো দেখেছো, যাই করো না সে শুধু এরকমই থাকে। কেন না, দেখো জি তার যে উলম্ব ক্রিয়ারেখা রয়েছে, মানে ডাব্লিউ বরাবর কিংবা জি যে বরাবর ক্রিয়া করে, আর যে আর সেটা তো একটা উলম্ব রেখা বরাবর থাকে, যদি এটা ধরি তাহলে ডাব্লিউ আর এটা আর, কিন্তু এ থাকার সঙ্গে সঙ্গে আরেকটা ব্যাপার ভেবে দেখো, এর একটাই সাম্য অবস্থা, এটা তুই যতই বিচ্যুত করে দাও না কেন সে সুস্থির সাম্য অবস্থা, সে আবার এখানে চলে আসে, যত বিচ্যুত করে দাও আবার চলে আসে, কারণ এর অন্য কোনো সাম্য অবস্থা নেই। তো এটা ভালো করে মাথায় রাখবে। লাস্ট যেটা থিওরি একটু বললেই হবে,
বিভিন্ন প্রকার সাম্য অবস্থার সঙ্গে ভার কেন্দ্র ও স্থিতিশক্তির সম্পর্ক। তোমরা মাথায় রাখবে যে ভার কেন্দ্র, বস্তুর ভার কেন্দ্র যত নিচের দিকে হবে তত ভালো কিংবা তত ভালো সাম্য অবস্থায় এসে থাকে, কিংবা সেই সাম্য অবস্থাটা ততই সুস্থির হবে। এটা আমরা আগেই আলোচনা করেছি। এবারে ভার কেন্দ্রের সঙ্গে স্থিতিশক্তির গভীর সম্পর্ক রয়েছে। একটা বস্তু এরকম রয়েছে, তার ভার কেন্দ্র এখানে, এভাবে রাখলাম, তার ভার কেন্দ্র অনেকটা হাইট কমে গেল। তো কোন ক্ষেত্রে স্থিতিশক্তি কম? এই ক্ষেত্রে হাইট বেশি ছিল, তাই স্থিতিশক্তি বেশি। যখন এইভাবে রাখছি, হাইট কমে গেল, তাহলে স্থিতিশক্তি হ্রাস পেল। তাহলে আমরা ঘুরিয়ে কি বলতে পারি? বস্তুর সাম্য অবস্থার জন্য যেরকম পাদভূমির বিস্তৃতি বেশি দরকার, W মানে কিংবা G যেভাবে ক্রিয়া করছে এবং R সেটা যেন পদভূমির মধ্য দিয়ে যায়, এটা তো হবেই। আর ভার কেন্দ্র যেন নিচের দিকে থাকে, যেরকম জাহাজের ক্ষেত্রে আমরা দেখি নিচের দিকে ব্যালেন্স দিয়ে ভর্তি করে দেয়, যাতে করে ভার কেন্দ্র নিচের দিকে থাকে, জাহাজটা যেন সহজে উল্টে না যায়। এগুলো তো থাকছেই। এর সাথে স্থিতিশক্তি যেন মিনিমাম হয়। স্থিতিশক্তি যত ন্যূনতম হবে কি যত কম হবে, সেই বস্তু সাম্য অবস্থা তত সুস্থির হবে। তার মানে যখনই ভার কেন্দ্র নিচের দিকে চলে যাবে, হাইট কমে গেল, তাহলে অভিকর্ষ স্থিতিশক্তি জানো mgh, যেহেতু h কম সেই জন্য স্থিতিশক্তি কম। তাহলে বস্তুও দেখো তার অবস্থান এইভাবে চেষ্টা করে কিংবা থাকতে সুস্থির হয় সে যখন স্থিতিশক্তি মিনিমাইজ কিংবা কম হয়। যেরকম ধরো এই ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি আমরা, দেখো g এর হাইট দেখো আর এখন দেখো, এখানে g এর হাইট কম তাই স্থিতিশক্তি কম আর ভার কেন্দ্র নিচের দিকে। এই ক্ষেত্রে ভার কেন্দ্র উপরের দিকে, তাহলে হাইটটা একটু বেশি, সেই জন্য স্থিতিশক্তি একটু বেশি। তাহলে এইটা এর তুলনায় প্রথমটা বেশি সাম্য, মানে বেশি সুস্থির সাম্য অবস্থায় রয়েছে। তো এটা তোমরা পেজ নাম্বার 355 এ পরিচ্ছেদ সংক্রান্ত প্রশ্ন যে উপরে রয়েছে, তোমরা মাথায় রাখবে যে নিরপেক্ষ যখন সাম্য অবস্থা হবে তখন কিন্তু এই ওঠানামা কিন্তু ভার কেন্দ্রের হয় না। একটা গোলক, একটা ফুটবল তুমি যেরকমই রাখো না কেন, ভার কেন্দ্র মাঝখানেই থাকে, কিন্তু এটা কিন্তু মাথায় রাখতেই হবে। তাহলে কি শিখলাম? সাম্য অবস্থা তিন রকমের, সুস্থির, অস্থির, নিরপেক্ষ। পাদভূমির বিস্তৃতি যত বেশি হবে তত সাম্য সুস্থির হবে। যে উলম্ব ক্রিয়ারেখা রয়েছে W, এই যে R, সেটা যেন পাদভূমির মধ্য দিয়ে যায়, সুস্থির সাম্য তখনই হবে। আর কি জানলাম আমরা? না আরো দেখলাম ভার কেন্দ্র যত নিচের দিকে হবে তত বস্তু সাম্য অবস্থা বেটার কিংবা ভালো হবে কিংবা সুস্থির হবে। আর শেষে কি জানলাম? ভার কেন্দ্রের নিচের দিকে তার সঙ্গে স্থিতিশক্তির একটা কিন্তু গভীর সম্পর্ক রয়েছে। স্থিতিশক্তি যত কম হবে বস্তুর ক্ষেত্রে ততই কিন্তু সে সুস্থির হবে। এই জন্য বলা হয় যে পোটেনশিয়াল এনার্জি কিংবা স্থিতিশক্তি ন্যূনতম হলেই বস্তু বেশি সুস্থির হয়। তো এখানে শেষ হচ্ছে তোমাদের থিওরি পার্ট, স্থিতিবিজ্ঞান অধ্যায়। এবার যে হোয়াটসঅ্যাপ প্রশ্ন রয়েছে, ইম্পর্টেন্ট প্রশ্ন 356 পেজে 5, 6, 7, 8, 9, 11, 12, 357 পেজে তোমাদের ইচ্ছা তোমরা পড়তে পারো, 358 পেজে 18, 19 এইগুলো দেখবে। তারপরে তোমাদের এমসিকিউ সেট 1 সেট 2 অঙ্ক রয়েছে, সেট 3 ও রয়েছে, অন্তত সেট 1 সেট 2 অঙ্ক তো করতে হবে। তো সেগুলো নিয়ে আমি ভিডিও আপলোড করব, সেট 1 সেট 2 অঙ্ক কিছু আলোচনা করব। তারপরে তোমরা 368 পেজে এনসিইআরটি সিবিএসসি কিছু প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নগুলোর মধ্যে স্পেশালি তোমাদের এই একের দাগে যে প্রশ্ন রয়েছে ওটা করবে, তাহলে শিখতে পারবে কিভাবে আমরা ল্যাবের উপাদান প্রয়োগ করছি কিংবা উপাদানগুলো নিচ্ছি। 370 পেজে এইচএস এর প্রশ্ন আর 371 পেজে জেই এবং জেই মেন এবং এআইবিএমপি কিছু এমসিকিউ রয়েছে। তো এইচএস এর প্রশ্ন দেখলে তোমাদের অ্যানুয়াল এক্সামিনেশনের প্রশ্নের স্ট্যান্ডার্ড নিয়ে একটা ধারণা হবে, উত্তরগুলো বসে দেওয়া রয়েছে, তাহলে প্র্যাকটিস করতে কোনো অসুবিধা হবে না। আর জয়েন্টের যে এমসিকিউ গুলো রয়েছে তারও উত্তর বসে দেওয়া রয়েছে, এগুলো তোমরা দেখো। আমরা পরের ভিডিওতে ফর্মুলা নিয়ে আলোচনা করব। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। পরের ভিডিওতে ফর্মুলা এবং বেসিক কনসেপ্ট নিয়ে আলোচনা হচ্ছে। দেখা হবে। টিল দেন, বাই।